সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড, বা সিম্পল থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার যে বিভিন্ন রুলস আমরা নানান রকম ভাবে করেছি। আমরা জানি সিম্পল সেন্টেন্স করতে গেলে কোন কোন রুলস এর প্রয়োজন হয়। সিম্পল সেন্টেন্স করতে গেলে পার্টিসিপলের নলেজ লাগে, ইনফিনিটিভের নলেজ লাগে, নমিনেটিভ অ্যাবসলিউটের নলেজ লাগে, নাউন ইন অ্যাপোজিশনের নলেজ লাগে, অ্যাডভার্বিয়ালস এর নলেজ লাগে। আমি প্রতিটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ক্লাসে। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে ক্লজের খুব সুন্দর নলেজ লাগে। নাউন ক্লজ দিয়ে এক প্রকার, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এক প্রকার, আর অ্যাডভার্ব ক্লজ দিয়ে একরকম। আর কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কনজাংশনের নলেজ লাগে। কনজাংশন কি? কিমিউলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ, ইলেটিভ এন্ড অ্যাডভার্সেটিভ। এইগুলো না জেনেও তুমি সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল করতে পারবে। তার জন্য এই চার্ট আমি যেটা আজকে করেছি, এখানে 9টা আছে, আমি আরো কয়েকটা দেব। এইটা আগে ভালো করে বুঝে নাও, এবং আমি ঠিকঠাক শেখাচ্ছি কিনা তার একটা প্রমাণের জন্য আমরা কয়েকটা প্র্যাকটিস করব এখানেই। খুব মন দিয়ে যারা অনলাইন ক্লাসেস করছো, ক্লাস 9, তোমরা অনেকেই বলছিলে স্যার এই জিনিসটা গুলিয়ে যায়, আজকের পর থেকে গোলাবে না, এতটুকু ভালো করে বুঝে নাও। ধরো সিম্পল সেন্টেন্সে প্রথম বাক্যটা আছে সেন্সিং এ ডেঞ্জার হি হিড, সে লুকিয়ে পড়েছিল। হাইড এর পাস্ট টেন্স কি? হিড। তাহলে দেখো শুরুটা হয়েছে আইএনজি দিয়ে, তাই নয়? তাই এটা কোন নিয়মে হয়েছে? আইএনজি দিয়ে শুরু হওয়া মানে কি বাবু? এটা কিন্তু পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। তারা এই বাক্যটাকে বাংলায় বুঝি, বুঝতে পেরে আসন্ন বিপদকে সে লুকিয়ে পড়েছিল। তার আমি এর কমপ্লেক্স করলে কি করে করতে পারি? কখন লুকিয়ে পড়েছিল? তাহলে যখন সে, দেখো এখানে আমি হিটাকে ধার করেছি, শুরুতে কি লিখেছি? হোয়েন হি। সেন্সিংটাকে পাস্ট টেন্স করলে কি হয় শোনা? সেন্সড অ্যান ইম্পেন্ডিং ডেঞ্জার হি হাইড। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার এটাকে যদি আমি কম্পাউন্ডে করি, সে বুঝতে পেরেছিল একটি আসন্ন বিপদ এবং লুকিয়ে পড়েছিল, অ্যান্ড হাইড। তার মানে পার্টিসিপল দিয়ে যদি আমার সিম্পল সেন্টেন্স তৈরি হয়, সেই বাক্যকে কমপ্লেক্স করতে গেলে হোয়েন আনতে হচ্ছে, সেই বাক্যকে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড আনতে হচ্ছে। এই চেনটা মনে থাকবে তো? মনে থাকবে তো বাবু? আবির একটু মন দিয়ে, প্রত্যেকের মনোযোগ এখানে, তোমার মনোযোগ কম, তার পেছনে কারণটা তুমি জানো, মন দিয়ে। Besides being a dancer, he plays the piano well. তাহলে একটা মানুষের দুটো গুণ যদি থাকে, তাহলে তখন আমরা কিভাবে লিখতাম? বিসাইডস দিয়ে লিখতাম। সেই বাক্যকে কমপ্লেক্স করবার প্রয়োজন নেই। কম্পাউন্ড আমরা কি করে করি? নট অনলি বাট অলসো দিয়ে। হি ইজ নট অনলি আ ডান্সার বাট অলসো প্লেজ দ্য গিটার বা পিয়ানো ওয়েল। তাহলে বিসাইডস বিং দিয়ে কম্পাউন্ড কি করে করতে হয় বুঝতে পেরেছি। নট অনলি বাট অলসো আনতে হবে। যদি একটি গুণ আরেকটি বেগুন থাকে, যেমন ডেসপাইট ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড। ডেসপাইট মানে কি? সত্ত্বেও। তাহলে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কিন্তু সফলতা পায়নি। তাহলে ডেসপাইট থাকলে তখন আমাদেরকে কি আনতে হয় শোনা? দো। যদিও সে পরিশ্রম করেছিল অনেক, দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড। খুব ভালো করে এইটুকুনি দেখে নাও, তারপরে যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবো দেখবো দারুণ বন্দুক চলছে, কোনো ব্যাপার না। 3 নম্বরে যদি কম্পাউন্ড করি, বাট আনতে হয়। তাহলে ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্স করতে গেলে কি আনি শোনা? দো। ডেসপাইট থাকলে কম্পাউন্ড করতে গেলে আমরা কি আনি? বাট। ক্লিয়ার? এবার আসি, হি ইজ টু উইক টু মুভ। এই টু আর এই টু এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে? সো দ্যাট। আর কম্পাউন্ডে আমরা কি আনতে পারি? সো। এটা খুব সহজ। যদি ইনফিনিটিভ দিয়ে থাকে যে তারা স্কুলে যায় নতুন কিছু শিখতে, তাহলে আমরা এই টু এর জায়গায় কি লিখতে পারি কমপ্লেক্স করতে গেলে? সো দ্যাট। তাহলে দে গো টু স্কুল সো দ্যাট দে, কেন লিখতে পারি? দে উইলও লিখতে পারি,
কোনো সমস্যা নেই, সো দ্যাট দে উইল লার্ন সামথিং নিউ বা দে ক্যান লার্ন সামথিং নিউ। ক্লিয়ার? এর কম্পাউন্ড করতে গেলে দে গো টু স্কুল অ্যান্ড লার্ন নিউ, তাহলে স্কুলে যায় এবং নতুন কিছু শেখে। তাহলে এইটুকুনি তোমরা বুঝে নাও, আমি জাস্ট এইটা বোঝালাম যে কোথায় কোনটা থাকলে কি হতে পারে। যদি আইএনজি দিয়ে শুরু হয় তাহলে আমাকে কমপ্লেক্স করতে গেলে হোয়েল আনতে হচ্ছে, আমাকে কম্পাউন্ড করতে গেলে আমি অ্যান্ড করছি। দুটো গুণ থাকলে আমরা কিন্তু নট অনলি বাট অলসো লিখছি, বা আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ও দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি মানে? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েও করতে পারি, আমরা আবার অ্যান্ড দিয়েও করতে পারি, কারণ এগুলো দুটো মানুষের, একটা মানুষের দুটো গুণ মানে কিউমুলেটিভ কনজাংশন। এবার শোনা, একটু মন দিয়ে শুনে নিই। সত্ত্বেও বোঝালে, ডেসপাইট, তখন আমরা কি আনি? দো, আর কি আনি? বাট। টু আর টু থাকলে সো দ্যাট, আর এদিকে কি আনতে পারি? সো। আর শুধু ইনফিনিটিভ থাকলে আমরা এখানে সো দ্যাটই আনবো, ঠিক আছে? তবে এখানে সো দ্যাটটা আলাদা আলাদা, এখানে কিন্তু একত্রে। এবার দেখি, যদি ধরো এরকম হয়েছিল, আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করেছিলাম, মনে আছে? দুটো মানুষ, ধরো বৃষ্টি হচ্ছে, আমরা স্কুলে যাইনি, তাহলে দুটো আলাদা কাজ হয়েছে, তাই না? আমি বাড়ি ফিরেছি, মা কাজ শুরু করেছেন, তাহলে আলাদা ব্যক্তি কাজ করেছেন। পুলিশ এসছে, চোর পালিয়েছে, আলাদা কাজ। তাহলে দেখো এখানে সাবজেক্ট দুটো আলাদা। লোকটা বকুনি শুনেছে, তার বউ রেগে গেছে, তাহলে দ্য ম্যান হ্যাভিং বিন স্কল্ডেড হিজ ওয়াইফ গট ইনফিউরেটেড, মানে নিজে বকা শুনেছে, বউ রেগে গেছে, আমার বিচার বকাচ্ছি কি ডারে, এরকম। তখন কিছুই না, এই হ্যাভিং থাকলে আমরা কি আনবো? অ্যাজ। অ্যাজ দ্য ম্যান, এই হ্যাভিং বিন এর জন্য কি এনেছি আমি? ওয়াজ। এটা খেয়াল রাখবে খুব ঠান্ডা মাথায়। অ্যাজ দ্য ম্যান হ্যাভিং বিন স্কল্ডেড হিজ ওয়াইফ গট ইনফিউরেটেড। ক্লিয়ার? এরপরে দ্য ম্যান ওয়াজ স্কল্ডেড অ্যান্ড হিজ ওয়াইফ, তাহলে এখানে অ্যান্ড আনলেই হয়ে যাচ্ছে। বিং ইল, এরকম সেন্টেন্স আমরা করিনি। অসুস্থ থাকার জন্য সেই স্কুলে যেতে পারিনি, তাহলে সেই স্কুলে যেতে পারিনি বিকজ আনতে হবে। তাহলে বিং থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি আনতে হয়? বিকজ। আর কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কি আনতে হয়? সো। যদি কোনো বাক্যের মধ্যে অন অ্যাকাউন্ট অফ বা ডিউ টু যদি এগুলো থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে অ্যাজ আনতে হবে। একটা এক্সাম্পল দেখো, হি কুড নট গেট দ্য পয়েন্ট অন অ্যাকাউন্ট অফ হিজ এইলমেন্ট বা ইলনেস, সে জিনিসটা বুঝতে পারেনি তার অসুস্থতার জন্য। তার মানে কি? সে জিনিসটা বুঝতে পারেনি কারণ সে অসুস্থ ছিল, তাই না? সে অসুস্থ ছিল তাই সে বুঝতে পারেনি, তাহলে সই আসবে। এবার তোমরা নাউন ইন অ্যাপোজিশন করেছিলে, মনে আছে? কারো গুণ থাকলে, গান্ধীজি তার পরিচয় কি? ফাদার অফ নেশন। তিনি কি করেছিলেন? ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ, এখানে হিটা লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা গান্ধীজি হু ওয়াজ দি ফাদার অফ নেশন ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ হলো, আর গান্ধীজি ওয়াজ দি ফাদার অফ নেশন অ্যান্ড হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ। আমি এই চেন গুলো মনে রাখতে বলেছি, আমি তো ডিটেইলে সুন্দর করে বুঝিয়েছি। এখন একটা যদি আমি চেইন করে দিই, তুমি এক ঝলক পরীক্ষার আগে দেখে গেলে তোমারই সুবিধে হবে। আরো কয়েকটা লেখাবো, তারপরে আমরা প্র্যাকটিস সেশনে যাবো। 10 নম্বর নিয়মে আগে কম্পাউন্ড সেন্টেন্সটা দেখি। আমরা এরকম বাক্য করেছি না, ডু অর ডাই করেছি তো। এই বাক্যটাকে কমপ্লেক্স করতে গেলে আমরা কিভাবে করেছি? ইফ ইউ ডু নট ডু, ইউ উইল ডাই, নাকি বাবা? আচ্ছা, এই বাক্যটাকে সিম্পল করবার জন্য কিভাবে করেছি? ডু টু অ্যাভয়েড ডেথ, তাই না সোনা? তাহলে আমাকে এইটাই খেয়াল রাখতে, শুধু এই এক্সাম্পলটাই খেয়াল রাখো, ডু অর ডাই। যদি তুমি এরকম করো রিড অর ফেইল, তাহলে তুমি কি করে করবে? সেম জিনিস। ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেইল। তাহলে রিড, ডু এর জায়গায় লিখবে কি? রিড। টু অ্যাভয়েড ডেথের জায়গায় লিখবে ফেইলিয়ার। কি লিখবে? তুমি এই দুটোই মুখস্থ করেছো, এর মধ্যেই পরীক্ষায় দেবে, ঠিক আছে? চলো 11 নাম্বার, সার্টেনলি হি উইল ডু ইট। এই সার্টেনলি অর্থাৎ এলওয়াই যুক্ত থাকলে তুমি কিভাবে করবে?
তখন কিছুই না, ইট ইজ সার্টেইন। তাহলে সার্টেইনলিটাকে তুমি কি করেছো, ইট ইজ সার্টেইন দ্যাট হি উইল ডু ইট। আচ্ছা বাবা, তাহলে এইটাকে তুমি কি করে করবে, শিওরলি দে উইল কাম। কি করে করবে, কি করে করবে, ইট ইজ শিওর দ্যাট দে উইল কাম। কঠিন মা? তাহলে এইটাকে কম্পাউন্ড কি করে করবে, দে উইল কাম অ্যান্ড ইট ইজ শিওর। তাহলে উপরেরটা কি করে করতে, হি উইল ডু ইট অ্যান্ড ইট ইজ সার্টেইন। এইভাবেই ভালো করে বুঝে নাও, এই 11টা চেন আরো প্র্যাকটিস করতে করতে কিছু বেরোবে। এই চেনটুকুই খেয়াল রাখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হাতের কাছে রাখো। এবার দেখো প্র্যাকটিস করছি প্রত্যেকটা কত উপকারী। এতক্ষণ কিছুটা হলেও কি হচ্ছে মনে হচ্ছিল, এবার দেখো যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবো কতটা সুন্দর জিনিস এইটা দেখো। 11 দাগেরটা আসি, শি ওয়াজ ডিসকোয়ালিফাইড অন অ্যাকাউন্ট অফ হার পুয়ার ভিশন। কত নাম্বার নিয়মে আছে, অন অ্যাকাউন্ট অফ এর নিয়মটা কত নাম্বার? মা এদিক তাকাও, আমার সঙ্গে কোঅপারেট করো, 8 নাম্বার নিয়মে। তাহলে এটা 8 নাম্বার নিয়মে অন অ্যাকাউন্ট অফ থাকলে কোন সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্সে। তাহলে এটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্স করলে কিভাবে করব, প্রথমেই কি লিখবো, অ্যাজ। এখানে হার মানে কি, শি। পুয়ার ভিশন মানে স্বল্প দৃষ্টি। তাহলে আমি লিখতে পারি যেহেতু তার ছিল, ছিল হবে কি করে বুঝলাম, ডিসকোয়ালিফাইড আছে তাই, পুয়ার ভিশন। পুয়ার ভিশন, এরপরে কি লিখতে পারি, শি ওয়াজ ডিসকোয়ালিফাইড। শি ওয়াজ ডিসকোয়ালিফাইড। কঠিন? তাহলে এটা কমপ্লেক্স করতে পেরেছি। এইটাকে কম্পাউন্ড করব, কিভাবে করব, অ্যাজটা তুলে দেব, শি হ্যাড পুয়ার ভিশন সো হি ওয়াজ বা শি ওয়াজ ডিসকোয়ালিফাইড। হচ্ছে, ওই চার্ট ধরে এগোচ্ছি, হচ্ছে। এরকম একটা দুটো প্র্যাকটিস করলে হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছি তমাল ভাই? এরপরে টু আর টু কত নাম্বার নিয়মে আছে, টু আর টু কত নাম্বার নিয়মে আছে, 4 নাম্বার নিয়মে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি কিছুই না, খুব সহজ। সো তাহলে শি ওয়াজ সো উইক, এই টু এর জায়গায় আমি কি লিখতে পারি, দ্যাট শি, এটা ওয়াজ আছে, তাহলে কি হবে, কুড নট। কুড নট কি হবে শোনা, স্পিক। এটাকে যদি আমি কম্পাউন্ডে করি কি হবে বাবু, শি ওয়াজ সো উইক বা ভেরি উইক, সো বা সো শি কুড নট স্পিক। করেছি আমরা, ওকে। এবার এই 13 দাগেরটা তোমরা পারবে। দ্য কোশ্চেন ওয়াজ টু টাফ ফর দ্য স্টুডেন্টস টু অ্যান্সার। বলো উত্তর বলো, কে পারবে? দ্য কোশ্চেন ওয়াজ সো টাফ ফর দ্য স্টুডেন্টস দ্যাট স্টুডেন্টস দে ওয়াজ আছে কুড নট অ্যান্সার, তাই না? তাহলে রিডিং দ্য লেটার শি ওয়াজ ওভারওয়েলমড উইথ ইমোশনস। আইএনজি আছে কত নাম্বার নিয়মে, 1 নাম্বার নিয়মে। তাহলে 1 নাম্বার নিয়মে কমপ্লেক্স করতে গেলে কি করতে হচ্ছে, হোয়েন। তাহলে আমি শুরুতে কি লিখবো, হোয়েনের পর আমি কি ধার করব, এটা কোন টেন্সে আছে, তাহলে রিডের পাস্ট টেন্স কি, রিডই হয়। হোয়েন শি রিড দ্য লেটার, যা আছে তাই। কঠিন বাবা? তাহলে কম্পাউন্ডে কি হবে, শি রিড দ্য লেটার অ্যান্ড ওয়াজ ওভারওয়েলমড উইথ ইমোশনস। তাহলে চার্ট অনুযায়ী এগোচ্ছি, হচ্ছে তো? আচ্ছা 16 দাগেরটা আসি, ইন স্পাইট অফ হিজ এনর্মাস নলেজ হি ডিড নট হ্যাভ এনি উইজডম। ইন স্পাইট অফ আর ডেসপাইট একই। তাহলে কত নাম্বার নিয়মে এইটা, তাহলে শুরুতে কি লিখতে পারি আমরা, দো। কি লিখতে পারি, দো। সাবজেক্ট ধার করতে হবে তো হি, যদিও তার ছিল, হি হ্যাড।
কি করে বুঝলাম হ্যাড হবে? ডিড আছে তাই। এনর্মাস নলেজ, তারপরে যা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 18 দাগেরটা আসো। ডিউ টু আছে, ডিউ টু বা অন অ্যাকাউন্ট অফ থাকলে কত নাম্বার নিয়ম? কত নাম্বার নিয়ম? 8 নাম্বার নিয়ম, তাই না? ডিউ টু বা অন অ্যাকাউন্ট অফ থাকলে একই রকম। তাহলে হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে ডিউ টু হিজ ইলনেস, তাহলে কি করে করবে বলো তো? তমাল বলো উত্তর কি করে করবো বাবা? হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে ডিউ টু হিজ ইলনেস। তোমার কাছেই সূত্র বা চার্ট রাখা আছে, তুমি দেখে দেখে বলবে। বলো তো কি বলবে? কে বলতে পারবে মেয়েদের মধ্যে? বিকজ শি ওয়াজ ইল। আমি শুরুতে অ্যাজ লিখতে বলেছি, বা মাঝে বিকজও লেখা যায়। তাহলে শুরুতে অ্যাজ লিখলে আমি কি করে করতে পারি? অ্যাজ শি ওয়াজ ইল শি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। ভেরি গুড। ওমা কোনো ব্যাপার না, ব্রেনটাকে রিল্যাক্স রাখো, যে কোনো কিছু বুঝতে পারবে। ব্রেনে বেশি প্রেসার দিও না, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না, ভেবো না যে আমি কম পারছি, ভেবো না আমি কিছুই বুঝতে পারি না। বি কনফিডেন্ট, তুমি সব বুঝতে পারবে। এটা এটা তুমি পারবে না? একটু আগে তো করালাম, শি ওয়াজ টু উইক টু মুভ, এটা পারা উচিত। বল মিস কি নাম তোমার? পুষ্পিতা, বলো শি ওয়াজ টু উইক টু মুভ এর কম্পাউন্ড সেন্টেন্স করো, কমপ্লেক্স করবার প্রয়োজন নেই। বলো মা বলো। শি ইজ কোথায় আছে বাবা? সো উইক, সো হি কুড নট বাবা। ওয়াজ আছে, কুড নট, এই ছোটখাটো ভুল যেন না হয়। তাও খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। পুষ্পিতার জন্য হাততালি জোরছে প্রত্যেকে। এবার দেখো, আমি একটা নিয়ম করিয়েছি না, 2+V1, আই গো টু স্কুল বা দে গো টু স্কুল টু লার্ন। তাহলে সেখানে কিভাবে করেছিলাম? সো দ্যাট দিয়ে, সো দ্যাটও দিতে পারি, আমি শুধু দ্যাটও দিতে পারি। তাহলে এইটা কি করে করবো? আই হোপ টু উইন দ্য প্রাইজ। আমি আশা করি এই টু এর জায়গায় কি লিখবো? দ্যাট। সাবজেক্টটা কি? আই। আয়ের পরে আমি উইলও লিখতে পারি। আমি কেন লিখতে পারি? আমি কি লিখবো? দ্যাট আই উইল। বা আয়ের পরে তো উইল হয় না, কি হয় শোনা? শ্যাল উইন দ্য প্রাইজ। তাহলে আই হোপ টু উইন দ্য প্রাইজ কি করে করলাম? আই হোপ দ্যাট আই উইল বা শ্যাল উইন দ্য প্রাইজ। ভালো করে দেখে নাও। তাহলে 23 দাগেরটা কি করে করবে? আই হ্যাভ নো ওয়ান টু হেল্প মি, এখানে একটা ইনফিনিটিভ আছে, কে? টু হেল্প। পারবো বাবা? বলো তো শোনা। বলো। নো ওয়ান দ্যাট মি, কি করে হয়? এটা ব্যতিক্রম শোনা, একটুখানি এক্সেপশনাল। আমার কেউ নেই যে আমাকে সাহায্য করবে, এখানে দ্যাট আসবে না, সো দ্যাটও আসবে না, এখানে আসবে হু। তাহলে আই হ্যাভ নো ওয়ান, এই টু এর জায়গায় কি লিখবো? হু উইল হেল্প মি। বুঝতে পেরেছ? তাহলে কিছু জিনিস এক্সেপশনালও থাকে, সেটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, চলো সবাই কোশ্চেন শুদ্ধ লেখা হয়ে গেছে। কোশ্চেন যে কটা করিয়েছি সে কটা কোশ্চেন শুদ্ধ লিখতে হবে। 25 দাগ, বিং টায়ার্ড। ও বাবা, বিং আছে কত নম্বর নিয়মে? বিং দিয়ে করিয়েছি 7 নাম্বার নিয়মে। তাহলে বিং মানে কিন্তু এখানে একটা অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর লুকিয়ে আছে। তাহলে এখানে দা ওল্ড ম্যান, আমি এখানে লিখবো কি? দি ওল্ড ম্যান স্যাঙ্ক টু দ্য গ্রাউন্ড, স্যাঙ্ক টু দ্য গ্রাউন্ড। এবার কি লিখবো? কি আছে? বিং থাকলে কি এনেছি? বিকজ এনেছি কিনা? তাহলে এখানে কি লিখবো? বিকজ। ওল্ড ম্যান তো পুরুষ মানুষ, হি। একটা কন্টেন্ট স্যাঙ্ক, স্যাঙ্ক এসছে কি থেকে? সিঙ্ক থেকে, তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে এখানে বিং এর জায়গায় কি আছে? কঠিন। তাহলে বিং টায়ার্ড দ্য ওল্ড ম্যান স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড। একটা করতে দিই, তোরা কর। বিং উইক হি ফেল অ্যাসলিপ।
কে করতে পারবি? কমপ্লেক্স সেন্টেন্সে কে করতে পারবি? তমাল বল শোনা। হি fell asleep because he was very good. জোরসে হাততালি। I need that much confidence, এটাই চাই আমি। কিছু নেই তো শোনা, কিচ্ছু নেই। ওকে, ক্লিয়ার হয়ে গেল? এবার আসি, seeing the wild elephant he took shelter in a cave, আবার আইএনজি দিয়ে এসছে। এটাকে কমপ্লেক্সও কর, যদি এখানে বলে যে কম্পাউন্ড করতে, আমরা কমপ্লেক্সও করব কম্পাউন্ডও করব। বলতো বিদিপ্তা, এটা কমপ্লেক্সে করলে কি হবে? আইএনজি থাকবে, ভার্বের প্রথমেই আইএনজি দিয়ে স্টার্ট হবে, পার্টিসিপল। কি হবে বলতো দেখি, কে বলতে পারবে? কে বলতে পারবে? প্রথম একদম ভেরি ফাস্ট রুল, প্রথম নিয়মটা বল মা, কি দিয়ে করতে হবে কমপ্লেক্স? আরে দেখে নে না। হোয়েন, তাহলে আমি এখানে কি লিখতে পারি শুরুতে? হোয়েন। ধার কাকে করব? হি। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে সিটা কি হয়ে যাবে? স দি ওয়াইল্ড এলিফ্যান্ট। এইটুকুনি কাজ করা, একটা হোয়েন লেখা, তারপরে সাবজেক্টটা ধার করা, আর টেন্স বুঝে ভার্বটা লেখা। বাকি যা আছে তাই তো ঘরে লিখে দিতে পারছি। এটা কর, দা ওয়েদার বিং রেইনি এভরিওয়ান পারস্পায়ার্ড। বল আমায় বল, এটা দুটো সাবজেক্ট আছে, দা ওয়েদার বিং একটা করেছিলাম না, হ্যাভিং বিন, মনে করে দেখতো। তাহলে এখানে তুই কি করবি? দ্য ওয়েদার ওয়াজ রেইনি, সো এভরিওয়ান, এটা করলি তুই কম্পাউন্ডে। কমপ্লেক্সে কি করে করবি? অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ রেইনি, কমা দিয়ে যা আছে তাই, দেখ তাই করা আছে, তাই আছে না? তাহলে ওই রুলস গুলো ভালো করে বুঝতে হবে। বিসাইডস আছে, বিসাইডস মেকিং আ প্ল্যান হি এক্সিকিউটেড ইট টু। তাহলে বিসাইড থাকলে কি করে করব? হ্যাঁ বাবা বলো। দো থাক, ইনস্পাইড থাকলে দো হয়, বিসাইড থাকলে আমি কম্পাউন্ড কি করে করব? নট অনলি বাট অলসো। তাহলে সাবজেক্টটা ধার করি হি, এবার নট অনলি, এটা কোন টেন্স? তাহলে কি হবে? মেড এ প্ল্যান বাট অলসো এক্সিকিউটেড ইট, এক্সিকিউটেড। ঠিক আছে, আর দাগেরটা কর, ইনস্পাইট অফ বিং ইল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এটা বল কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে বা কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? বল, ইনস্পাইট অফ আর ডিসপাইট একই। আমি করিয়েছি একটু আগে, বল রূপসা, বল মা, নতুন মেথড ট্রাই কর। ইনস্পাইট অফ বিং ইল, মনে রাখবি যেখানেই বিং আছে সেই জায়গায় অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আছে। তাহলে আমি যদি কমপ্লেক্সে করি, ডিসপাইট থাকলে কমপ্লেক্সে শুরুতে কি লিখতে হয়? কি ধার করব? আই। দো আই অ্যাটেন্ডেড কোন টেন্স? তাহলে আমি এখানে কি লিখবো? তাহলে দো আই ওয়াজ ইল কমা আই অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে আই ওয়াজ ইল বাট আই অ্যাটেন্ডেড দ্য মিটিং, কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাই এগুলো কেন পারবো না আমি এগুলো কেন পারবো না? একটা কর, ইনস্পাইট অফ হিজ ওল্ড এজ হি মেইনটেইনস আ গুড হেলথ। ইনস্পাইট অফ হিজ ওল্ড এজ তার মানে কি? সে বুড়ো হওয়া সত্ত্বেও সে ভালো একটা ফিজিক মেইনটেইন করে, গুড হেলথ মেইনটেইন করে। বল কি হবে উত্তর? দো হি ইজ মেইনটেইনস ইজ ওল্ড, আর কিছু না। তাহলে দো হি ইজ ওল্ড হি মেইনটেইনস এ গুড হেলথ। কঠিন? আমার কথা হচ্ছে এই চার্টটা ভালো করে বোঝো, তাহলে তোমার কাছে সবটাই স্পষ্ট। যদি চার্ট ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমার কাছে ক্লিয়ার হবে না।